ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ছায়া স্মার্ট ক্লাস। আমি অঙ্কিতা এবং আজকে আমরা পড়ব উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার। এটি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশের দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবহমানতার অংশবিশেষ। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা অবশ্যই ফলো করব ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বইটি আমরা প্রশ্ন উত্তর ও অন্যান্য চিত্র ও বিস্তারিত আলোচনার জন্য অবশ্যই ফলো করব। আর সঙ্গে এই স্মার্ট ক্লাস তো রয়েইছে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা অঙ্গজ বংশবিস্তারের দ্বিতীয় পর্বটি আলোচনা করব। উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজজনন পদ্ধতিগুলি সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কি জানব? এবার আমরা উদ্ভিদের কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতিগুলি কি কি জানব। তার আগে জেনে নিই কৃত্রিম অঙ্গজজনন কাকে বলে। কৃত্রিম অঙ্গজজনন বলা হয় সেই পদ্ধতিকে যার দ্বারা বিজ্ঞানসম্মতভাবে উদ্ভিদের কোনো বিশেষ দেহাংশ বা কোনো বিশেষ অঙ্গ উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন করা হয় কৃত্রিমভাবে। মানুষ এই কাজটি করে থাকে এবং বিচ্ছিন্ন অংশটিকে পুনরায় অনুকূল পরিবেশে স্থাপন করে বা কিছু বিশেষ পদ্ধতির মাধ্যমে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়। সেই পদ্ধতিটি হলো কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতি। এবার কৃত্রিম অঙ্গজজনন যখন সম্পন্ন করানো হয় উদ্ভিদের ক্ষেত্রে, এই পদ্ধতি দ্বারা যখন বংশবিস্তার ঘটানো হয় কয়েকটি বিশেষ মেকানিজম ফলো করা হয়। কি কি না, জোড় কলম পদ্ধতি, শাখা কলম পদ্ধতি এবং অনুবিস্তারণ পদ্ধতি। আবার শাখা কলম যখন করে থাকেন তখন কিন্তু তিন রকমভাবে শাখা কলম করা সম্ভব হয়ে থাকে। কি কি? মূলের শাখা কলম, কাণ্ডের শাখা কলম এবং পাতার শাখা কলম করা হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা জোড় কলম পদ্ধতিটি আলোচনা করব। দেখে নেওয়া যাক। জোড় কলমের সাহায্যে যখন কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতি সম্পন্ন করা হয় তখন কি করা হয়? তখন প্রথমেই যেটা জানতে হবে, জোড় কলম আমরা কাদের করে থাকি, কীরকম উদ্ভিদ আমাদের প্রয়োজন। জোড় কলমের ক্ষেত্রে সবসময় কাষ্ঠল দ্বিবীজপত্রী উদ্ভিদ প্রয়োজন। এইরূপ কেন হয়? দেখো, ক্যাম্বিয়াম যুক্ত কাষ্ঠল দ্বিবীজপত্রী উদ্ভিদের কথা বলা হয়েছে। দ্বিবীজপত্রী উদ্ভিদেই কিন্তু ক্যাম্বিয়াম উপস্থিত থাকে, একবীজপত্রী উদ্ভিদে থাকে না। সেই জন্য এই ক্ষেত্রে জোড় কলমের ক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদ নেওয়া অবশ্য জরুরি। এটি বা অপরভাবে বলা যেতে পারে যে শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জোড় কলমের দ্বারা কৃত্রিমভাবে বংশবিস্তার ঘটানো সম্ভব, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটি সম্ভব নয়। এবার আমরা দেখে নিই গ্রাফটিং বা জোড় কলম কিভাবে সম্পাদন করা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা প্রধান উদ্দেশ্য হয় বা লক্ষ্য বলতে পারি, লক্ষ্য হয় সেটি হচ্ছে দুটো ভিন্ন উদ্ভিদের ক্যাম্বিয়াম বা সংবহন কলার মধ্যে সংযোগ স্থাপন করা। তাহলে সেই উদ্দেশ্যে কি হয়? এইখানে এই চিত্রটিকে দেখো, এখানে দেখো একটিকে স্টক বলে একটি অংশ চিহ্নিত করা হয়েছে এবং সিয়ন বলে একটি অংশ চিহ্নিত করা হয়েছে। এই স্টক ও সিয়ন প্রকৃতপক্ষে দুটো ভিন্ন উদ্ভিদের অংশবিশেষ। এই যে স্টক অংশটি, এটি হলো ঠিক সেই উদ্ভিদের অংশ যেটির মূল ইনট্যাক্ট রাখা হয় এবং কিছুটা কাণ্ড অংশ রাখার পর, গোড়া থেকে কিছুটা কাণ্ড অংশ রাখার পর তার উপরের অংশটিকে কেটে বাদ দেওয়া হয়। এবং এইখানে দেখো একটা ইনসিশন রয়েছে, একটা কিছুটা অংশ কাটা হয়েছে। এইটাকে কিন্তু একদম মাঝ বরাবর এর সংবহন কলা যাতে উন্মুক্ত হয় সেই অবধি একে কাটা হয়েছে। আর সিয়ন হিসেবে যে উদ্ভিদের অংশটি নেওয়া হয়েছে সেটি হলো অভিপ্রেত বৈশিষ্ট্যযুক্ত উন্নত প্রকৃতির উদ্ভিদ অংশ। এই অংশটিকেও দেখো, এই যে কাঠটি রয়েছে এখানে, এই যে অংশটিকে কাটা হয়েছে ঠিক তার একই রকমভাবে তার উপরের অংশটিকে পরিপূরক রূপে কেটে দেওয়া হয় এবং এক্ষেত্রেও লক্ষ্য রাখা হয় যাতে এরও ক্যাম্বিয়াম পর্যন্ত উন্মুক্ত হয়। এরপর এই দুটিকে পরস্পরের উপর স্থাপন করা হয় এবং একে বেঁধে দেওয়া হয় ঠিকভাবে। দেখো, এখানেও দেখানো হয়েছে চিত্রটিতে যে
সিয়নকে স্টকের উপরে যথাযথভাবে স্থাপন করা হচ্ছে এবং তার উপরে তাকে একটি দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে এদের যখন সংবহন কলা দুটি উদ্ভিদের সংবহন কলার মধ্যে সংযোগ স্থাপিত হচ্ছে, তখন একটি যে নতুন উদ্ভিদটি তৈরি হচ্ছে তার মধ্যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আমাদের দরকার সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পেয়ে থাকছি। এইভাবে জোড় কলম বা গ্রাফটিং পদ্ধতিতে কৃত্রিমভাবে অঙ্গজ বংশবিস্তার ঘটানো হয়ে থাকে। এর উদ্দেশ্য কি? রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা এবং বেটে গাছ, বংশগত খর্বতাযুক্ত গাছগুলোতে সঠিক সময় ফল চাষ করা এবং অবশ্যই সৌন্দর্যায়ন, এগুলি হচ্ছে গিয়ে আমাদের গ্রাফটিং পদ্ধতির মূল উদ্দেশ্য। আর কি উদ্ভিদের ক্ষেত্রে এরকম লক্ষ্য করা যায়? গ্রাফটিং কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা করতে পারি বা বাণিজ্যিকভাবে কোন উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং করা হয়? আপেল, বোগেনভিলিয়া, আম, এছাড়াও গোলাপ, ক্যাকটাস, টমেটো, শসা, এই সকল উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং পদ্ধতিটি গ্রহণ করা হয়ে থাকে। কৃত্রিমভাবে উদ্ভিদের বংশবিস্তার ঘটানোর 2 নম্বর যে পদ্ধতিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো শাখা কলমের মাধ্যমে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার ঘটানো। একে আমরা ইংলিশে বলে থাকি কাটিং। ইংলিশ নামটি থেকে আমরা সহজেই বুঝতে পারছি এক্ষেত্রে কাটার সম্পর্ক রয়েছে। খুবই সহজ পদ্ধতি এটি। এক্ষেত্রে কি হয়? উদ্ভিদের মূল, কাণ্ড বা পাতার কিছুটা অংশ কেটে নিয়ে অনুকূল পরিবেশে একে স্থাপন করা হয়। একে এর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান সরবরাহ করা হয়। আর যেটা ইম্পর্টেন্ট সেটি হলো এক্ষেত্রে প্রয়োগ করতে হয় কিছু কৃত্রিম অক্সিন, যেরকম IBA, NAA, এগুলি হলো কৃত্রিম অক্সিন। এই কৃত্রিম অক্সিন প্রয়োগের মাধ্যমে যখন এই নতুন কেটে নেওয়া উদ্ভিদ অংশগুলিতে কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়, তার থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। মূলের দ্বারা যখন শাখা কলম করা হয় তখন মূলের কিছু অংশ কেটে নেওয়া হয় এবং একে উপযুক্ত মাটিতে স্থাপন করা হয়। কৃত্রিম অক্সিন যে কাজে সহায়তা করে সেটি হলো এটি মূল সৃষ্টিকে ত্বরান্বিত করে। যখন মূলের কিছু অংশ বা কাণ্ডের কিছু অংশ বা পাতার কিছু অংশ আমরা কেটে নিয়ে মাটিতে স্থাপন করছি, তার থেকে একটি উদ্ভিদ গঠিত হওয়ার জন্য, অপত্য উদ্ভিদ গঠিত হওয়ার জন্য সবার আগে মূল সৃষ্টিটি অত্যন্ত প্রয়োজনীয়। কৃত্রিম অক্সিন সেই কাজেই সহায়তা করে থাকে। মূলের দ্বারা শাখা কলম করা হয় প্রধানত কমলা লেবু, পাতিলেবু ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে। এবার আমরা দেখব কাণ্ডের দ্বারা কিভাবে শাখা কলম করা হয়। কিছু উদ্ভিদ যেরকম গোলাপ, আখ, জবা, এইগুলোর ক্ষেত্রে এর কাণ্ডের কিছুটা অংশ, সাধারণত 30 থেকে 40 সেন্টিমিটার অংশ নেওয়াই যথেষ্ট। সেই অংশটি কেটে নিয়ে তাকে মাটিতে স্থাপন করা হয় এবং তার মধ্যে প্রয়োগ করা হয় কৃত্রিম অক্সিন। এবার এই যখন মাটিতে যে অংশটি রয়েছে, কৃত্রিম অক্সিন প্রয়োগের ফলে সেই অংশ থেকে মূল সৃষ্টি হয় এবং কালক্রমে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়। আর কি হয়, পাতার ক্ষেত্রে কি দেখা যায়? পাথরকুচি, বিগোনিয়া ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে পাতাকে 2-3টে টুকরোভাবে কেটে নেওয়া হয় এবং এই টুকরোগুলিকে মাটিতে স্থাপন করে তার থেকে নতুন অপত্য উদ্ভিদ লাভ করা যায়। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো অনুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন কাকে বলে? যে বিশেষ ধরনের টিস্যু কালচার পদ্ধতিতে কলাপালন মাধ্যমের মধ্যে কলা বা কোষ পালন করে কৃত্রিমভাবে বেশি সংখ্যক নতুন পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপাদন করা হয়, তাকে বলা হয় অনুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন। এই মাইক্রো প্রপাগেশন 2টি শব্দের সংমিশ্রণে গঠিত হয়েছে। কি? একটি হলো মাইক্রো এবং অপরটি হলো প্রপাগেশন। মাইক্রো শব্দের অর্থ আমরা সবাই জানি, এটি হলো ক্ষুদ্র। আর প্রপাগেশন শব্দের অর্থ কি? প্রপাগেশন শব্দের অর্থ উৎপাদন বা বংশবৃদ্ধি। এখানে আমরা লিখে নিই
উৎপাদন বা বংশবৃদ্ধি। মাইক্রোপ্রপাগেশন বা অণুবিস্তারণ আলোচনার পূর্বে আমাদের উদ্ভিদের একটি ইন্টারেস্টিং বৈশিষ্ট্যের কথা জানতে হবে। উদ্ভিদ কোষের তোমরা জানো কি? উদ্ভিদ কোষের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো উদ্ভিদ দেহের যে কোনো কলা কোষ, যে কোনো একটি মাত্র কোষ থেকে সমগ্র উদ্ভিদ দেহটি পুনরায় গঠিত হওয়া সম্ভব। উদ্ভিদ কোষের এই যে বিশেষ বৈশিষ্ট্যটি, একে বলা হয়, এই ধর্মটিকে বলা হয় টোটিপোটেন্সি। এবং বিজ্ঞানীরা করলেন কি, তারা যখন দেখলেন উদ্ভিদ কোষের এই টোটিপোটেন্সি ধর্মটি বর্তমান, তারা তখন এটিকে কাজে লাগানোর চেষ্টা করলেন। এবং সেক্ষেত্রে তারা কি করলেন, টিস্যু কালচার ততদিনে আবিষ্কার হয়ে গেছে। কোষ পালনের বা কলা পালনের বিশেষ নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে তারা উদ্ভিদের যে কোনো একটি কোষকে রাখলেন এবং দেখলেন হ্যাঁ, সেখান থেকে তো সমগ্র উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হচ্ছে। ব্যাস, মিরাকল ঘটল। এবং বিজ্ঞানীরা চাইলেন যে বৈশিষ্ট্যটি আমাদের দরকার, উদ্ভিদের থেকে আমরা যে বিশেষ বৈশিষ্ট্যটি চাইছি, উৎপাদন বৃদ্ধি করতে চাই, রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করতে চাই, যাই চাই না কেন সেইভাবে আমরা উদ্ভিদটিকে ল্যাবরেটরিতেই তৈরি করতে পারছি। তাহলে এই বৈশিষ্ট্যটিকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা অণুবিস্তারণ বা মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিটিকে আবিষ্কার করলেন। এই পদ্ধতিটির মূল লক্ষ্য কী বা মূল নীতিটি কী? সেটি হলো উদ্ভিদের মূল, কাণ্ড বা পাতার ক্ষুদ্র টুকরো উপযুক্ত কর্ষণ মাধ্যমে রেখে বিভাজিত হতে দিলে তা থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়। চলো পদ্ধতিটি আমরা আলোচনা করে নিই। এইখানে চিত্রটি দেখো, কি করা হয়। উদ্ভিদের এখানে পাতা দেখানো হয়েছে, কিন্তু পাতা ছাড়াও অন্য যে কোনো অংশের কোষ নেওয়া যেতে পারে। তার একটি ছোট্ট টুকরো কেটে নেওয়া হয়। ওই যে মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, তাই এই নামটি এই কারণেই করা হয়েছে যে ক্ষুদ্র অংশই এক্ষেত্রে সমগ্র উদ্ভিদ সৃষ্টির জন্য যথেষ্ট। তাহলে এখান থেকে একটি ক্ষুদ্র অংশ কেটে নেওয়া হলো এবং তাকে কলাকর্ষণ মাধ্যমে স্থাপন করা হলো। এই যে নমুনাটি যাকে স্থাপন করা হচ্ছে, তার একটি বিশেষ নামও দেওয়া হলো। এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় এক্সপ্ল্যান্ট। এবার যখন এই এক্সপ্ল্যান্টকে নির্দিষ্ট মাধ্যমে রাখা হলো, পুষ্টি মাধ্যমে তাকে স্থাপন করা হলো, তখন দেখা যাচ্ছে সেই এক্সপ্ল্যান্টের সেই কোষটির বিভাজন ঘটছে। এবং একটি বিভাজন ঘটলেও এর কিন্তু বিভেদন ঘটে না। প্রাথমিক পরিস্থিতিতেই এর বিভেদন ঘটছে না। কি হচ্ছে? একটি অবিভেদিত কোষপুঞ্জ গঠিত হচ্ছে। এই অবিভেদিত কোষপুঞ্জকেই আমরা বলে থাকি ক্যালাস। তাহলে গঠিত হলো ক্যালাস। এবার এই ক্যালাসের মধ্যে ধীরে ধীরে আমরা বাইরে থেকে প্রয়োগ করি অক্সিন, সাইটোকাইনিন ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধির সহায়ক বিভিন্ন রকম হরমোন। এবং তারপরে শুরু হয় ক্যালাসের বিভেদন। এবং বিভেদন ঘটার পরে, এই যে বিভেদন ঘটল, তারপরে এর থেকে গঠিত হয় এমব্রিয়য়েড। এই এমব্রিয়য়েডগুলিকেই প্রত্যেকটিকে পৃথক করা হয় এবং নির্দিষ্ট টেস্ট টিউবে হোক, কালচার টিউবে হোক বা কোনো একটি ক্ষুদ্র জায়গাতেই একে প্রথমে স্থাপন করা হয়। এর থেকে গঠিত হয় ক্ষুদ্র উদ্ভিদ, প্ল্যান্টলেট গঠিত হয় এবং প্ল্যান্টলেটগুলি কালক্রমে বর্ধিত হয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে থাকে। এই যে সমগ্র পদ্ধতিটি, ল্যাবরেটরিতে যে এইভাবে একটি নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হলো, এই সমগ্র ব্যয় সাপেক্ষ পদ্ধতিটির উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো খুবই ইম্পর্টেন্ট, পছন্দমাফিক ভ্যারাইটির উদ্ভিদের দ্রুত বংশ বিস্তার। শুধু যে আমরা পছন্দমাফিক ভ্যারাইটিটিই পাচ্ছি তাই নয়, অতি দ্রুত, হয়তো প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদের যে সমগ্র জীবনচক্রটি সম্পন্ন হতো সেক্ষেত্রে আরও বেশি সময় লাগতো, কিন্তু এই পদ্ধতির দ্বারা, অণুবিস্তারণ পদ্ধতির দ্বারা খুব দ্রুত উদ্ভিদের বংশবিস্তার ঘটানো সম্ভব হচ্ছে। আর কি হচ্ছে?
এক্ষেত্রে সমবৈশিষ্ট্য সম্পন্ন ও রোগমুক্ত অনেক উদ্ভিদ একই সঙ্গে সৃষ্টি করা যাচ্ছে। আর বন্ধা উদ্ভিদ যদি কিছু থেকে থাকে, যারা তাদের প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক পদ্ধতিতে স্বাভাবিক জননের মাধ্যমে বংশবিস্তার করতে অক্ষম, তাদেরও আমরা এই যে কোনো একটি কোষ বা যে কোনো কলার একটি কোষ সংগ্রহ করে তার থেকে আমরা ওর বংশবিস্তার ঘটাতে পারছি। তাহলে উদ্ভিদের বন্ধ্যাত্ব তার বংশবিস্তারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। অতএব মাইক্রো প্রপাগেশন বর্তমান যুগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি, এবং হর্টিকালচার, বাগানের ক্ষেত্রে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এমনকি কৃষিক্ষেত্রেও মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব দিন দিনই বৃদ্ধি পেয়ে চলেছে। অঙ্গজ বংশবিস্তার পদ্ধতির সুবিধা যেরকম আছে সেরকম এর কিছু অসুবিধাও বর্তমান। আমরা এখন সমগ্র পদ্ধতিগুলি সম্পর্কে জানলাম, কিন্তু এর সুবিধা বা অসুবিধাগুলি কি কি সেটিও আমাদের জেনে নিতে হবে। প্রথমেই আমরা এর সুবিধাগুলো নিয়ে আলোচনা করে নিই। কী কী সুবিধা আমরা পেতে পারি অঙ্গজ বংশবিস্তারের? প্রথমত দেখো, অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে একই বৈশিষ্ট্য সম্পন্ন বা সমবৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়। তাহলে লাভ কি হয়? যে আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটি আমরা একটি উদ্ভিদে পেলে তো হবে না, তাকে আমাদের চাষ করতে হবে বা অধিক সংখ্যায় পেতে হবে। সেই কারণে অঙ্গজ বংশবিস্তার সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। আর কি দেখা যায়? এই প্রকার বংশবিস্তারে একটি মাত্র উদ্ভিদ দেহ থেকেই বা একটি মাত্র মাতৃ উদ্ভিদ থেকেই অসংখ্য অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যায়। তাহলে এই পদ্ধতিটি সেই দিক থেকেও খুবই উপকারী একটি পদ্ধতি। আর কি দেখা যায়? অঙ্গজ বংশবিস্তারের দ্বারা কম সময়ে অসংখ্য অপত্য সৃষ্টি করা সম্ভব। অযৌন জনন যেহেতু এটি, যৌন জননের তুলনায় স্বাভাবিকভাবেই এক্ষেত্রে অনেক কম সময়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। আর কি হয়? অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে যে কোনো ঋতুতে, যে কোনো পরিবেশের পরিস্থিতিতে নতুন উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়ে থাকে। এটি কোনো ঋতুর উপরে নির্ভরশীল হয় না। আচ্ছা, সুবিধা তো জানলাম, এবার আমাদের এর অসুবিধাগুলিও জেনে নিতে হবে। দেখা যাক, অঙ্গজ বংশবিস্তারে নতুন বৈশিষ্ট্যের তো সৃষ্টি হচ্ছে না, তাহলে এক্ষেত্রে কি হবে? নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত উদ্ভিদও এক্ষেত্রে পাওয়া যায় না, যেটা যৌন জননের মাধ্যমে পাওয়া যেতে পারে। এর ফলস্বরূপ কি হয়? যদি কখনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, উদ্ভিদের মধ্যে ভেদ কমে যায়। ফলে যখন প্রতিকূল পরিস্থিতি আসে, কম ভেদ থাকায় যে উদ্ভিদের যে স্পিসিসটি আমরা পেয়েছি নতুন, সেটি বিলুপ্ত হয়ে গেলে পরবর্তী সময় অন্য ওই সেম উদ্ভিদ পুরোপুরি অবলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর কি হয়? এই প্রকার বংশবিস্তারে অভিব্যক্তি ঘটে না। আর অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে যে অপত্যগুলি সৃষ্টি হয়, সেইগুলির অভিযোজন ক্ষমতা কমে যায়। সেইগুলির অভিযোজন ক্ষমতা কমে যাওয়ার ফলে এদের অবলুপ্তির সম্ভাবনাও অনেক বৃদ্ধি পায়। তাহলে এই আমরা জানলাম অঙ্গজ বংশবিস্তারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার সম্পর্কিত আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের ভিডিও আরও পেতে তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আগামী দিনে যে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিওগুলি আসতে চলেছে সেইগুলির নোটিফিকেশান সবার আগে পেতে বেল আইকনে অবশ্য ক্লিক করো।